রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। করোনার প্রভাবে বড় ঘাটতিতে পড়তে যাচ্ছে দেশের রাজস্ব আদায়। অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব আদায় কম হয়েছে 56,000 কোটি টাকার বেশি। বন্ধ রয়েছে রাজস্ব বোর্ড বহির্ভূত আয়ও। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে করোনার ঝুঁকি মোকাবেলায় অর্থ যোগান দিতে হিমশিম খেতে হবে সরকারকে। এজন্য রাজস্ব আদায়ের সাথে সংশ্লিষ্ট সব অফিস খোলার পরামর্শ তাদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। এক অদৃশ্য ভাইরাস এলোমেলো করে দিয়েছে সব। থেমে গেছে পুরো পৃথিবীর অর্থনীতি। বাংলাদেশের আমদানি রপ্তানিতেও নেমেছে ধস। গেল এপ্রিল মাসে মোট রপ্তানি হয়েছে 52 কোটি মার্কিন ডলার, যা তার আগের বছরের চেয়ে প্রায় 83% কম। আশঙ্কাজনক হারে কমেছে আমদানির পরিমাণও। এতে বড় ঘাটতিতে পড়েছে সরকারের রাজস্ব আদায়। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব বলছে, চলতি অর্থ বছরের প্রথম 9 মাস অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে 1,65,000 কোটি টাকা। এই সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 2,21,000 কোটি টাকা। আদায় কম হয়েছে 56,000 কোটিরও বেশি। সামনের কয়েক মাসে পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের মধ্যে পড়বে বলেও মত বিশেষজ্ঞদের। কর না বাড়িয়ে, যেটা প্রথমত হলো রাজস্ব আদায়ের প্রক্রিয়াটা ডিজিটাইজ করা, যথাসম্ভব আধুনিকায়ন করা এবং কোনো রকম লিকেজ যেন না হয় সেটা করা, এবং ট্যাক্স নেটের আওতায় বা ভ্যাটের আওতায় আরও লোকজনকে নিয়ে আসে। অর্থনীতিকে সচল করতে হবে এবং অর্থনীতি সচল হলে রেভিনিউ আর্নিং আসবে। দেখতে হবে যে যেখান থেকে তার রেভিনিউ আসে সেখানে আমি যা যা করার কথা ছিল, উচিত ছিল, সেগুলো ঠিক মতন করেছি কিনা। এই যখন রাজস্ব আদায়ের অবস্থা, তখন নাজুক পরিস্থিতি এনবিআর বহির্ভূত আয়ের উৎসগুলোরও। অঘোষিত লকডাউনে বন্ধ রয়েছে জমি কিংবা বাড়ি বেচা বিক্রির সাথে জড়িত রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এতে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এনবিআর এর অফিসগুলো বা এনবিআর এর কালেকশন সেন্টারগুলো খুলে রাখতে হবে, কারণ এগুলোতে প্রযুক্তি ব্যবহার করবে তারা, বা কম সংখ্যক লোক, এখানে মানুষের যাওয়ার দরকার নেই। ট্যাক্স পেয়ারা যাবে কেন? এমনভাবে আপনারা করবেন, ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে এইগুলো কন্ট্যাক্ট করে তাদেরকে ট্যাক্স আদায় করেন। অফিসে না এসেও রাজস্ব আদায়ের কার্যক্রমটা চালু রাখা সম্ভব হতে পারে। এখানে বিশেষ করে অনলাইনে রেজিস্ট্রেশন, ফাইলিং এবং পেমেন্টের ব্যবস্থা যদি করা যায়। চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,77,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় করতে হবে 3,25,000 কোটি। বাকি 51,000 কোটি টাকার জন্য এনবিআর বহির্ভূত খাতকেই ভরসার জায়গা নির্ধারণ করে সরকার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আইনজীবী ও বিচার প্রার্থীদের ভার্চুয়াল উপস্থিতিতে চলবে আদালতের বিচার কার্যক্রম। করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ ও নিম্ন উভয় আদালতেই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার কাজ পরিচালনার লক্ষ্যে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। আইনজ্ঞরা বলছেন, পর্যাপ্ত কারিগরি সুবিধা থাকলেও ভার্চুয়াল বিচার ব্যবস্থা হতে পারে বিচার প্রার্থীদের জন্য ন্যায় বিচারের নতুন দ্বার। তবে অনলাইনে সবাই অভ্যস্ত না হওয়ায় শঙ্কাও কাজ করছে কারো কারো মনে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনার দুর্যোগে জনজীবন থমকে যাওয়ায় বদলে গেছে যোগাযোগের ধরন। সেই ধারাবাহিকতায় এবার ন্যায় বিচার প্রতিষ্ঠায় শুরু হলো তথ্য প্রযুক্তির ব্যবহার। রাষ্ট্রপতি ঘোষিত অধ্যাদেশ জারির মাধ্যমে অনলাইনে বিচার কাজ পরিচালনা করবেন দেশের উচ্চ ও অধস্তন আদালতগুলো। প্রচলিত আইনে বাদী ও বিবাদী উভয় পক্ষের উপস্থিতিতে বিচার কাজ পরিচালিত হয়, কিন্তু নতুন এই পদ্ধতিতে অডিও, ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে মামলার বিচার, আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, আদেশ বা রায় প্রদান করবেন বিচারকরা। পাশাপাশি তথ্য প্রযুক্তির সাহায্যে আইনজীবী ও মামলার পক্ষগণ বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আইনমন্ত্রী জানান, এর মাধ্যমে জামিনযোগ্য মামলাগুলো নিষ্পত্তি করা হবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলিকে ট্রায়াল, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, আর্গুমেন্ট এবং আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দিয়েছে। তবে আইনজীবীদের কেউ কেউ এই বিচার ব্যবস্থায় আশা দেখলেও নতুন পদ্ধতির সাথে পরিচিত না থাকায় ন্যায় বিচার নিয়ে শঙ্কা কারো কারো মনে। কিভাবে হবে
কি অবস্থা হবে এই সম্বন্ধে কিন্তু আমরা এখনো নতুন সিস্টেম চালু না হওয়া পর্যন্ত বলা যাবে না। সাধারণ মানুষের যে বিচার পাওয়া এবং সেটা কতটুকু সম্ভব হবে, অনেক লোক অনেক দিন পর্যন্ত বিনা বিচারে জেলখানার মধ্যে আছে, তাদের বেল আবেদনগুলো কিভাবে দাখিল করা হবে। এবং এই জুডিশিয়ারির যে প্রকল্প রয়েছে এটি যদি বাস্তবায়িত হয় তখন উচ্চ আদালত এবং নিম্ন আদালত, প্রশাসনিক এবং বিচারিক প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বিচারিক কাজ অনেক সহজতর এবং দ্রুততর হবে। সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 জারি করেন। গোটা বিশ্ব যখন করোনা স্থবির, তখন জরুরি প্রজ্ঞাপনের মাধ্যমে আইনগত জটিলতা দূর করে অনলাইনে বা ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালনার অপেক্ষায় বাংলাদেশ। তবে আইনজ্ঞরা বলছেন, যদি পর্যাপ্ত কারিগরি সুবিধা এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তোবা এই ব্যবস্থায় হতে পারে দেশের বিচার ব্যবস্থার নতুন মাইল ফলক। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আলু তালুকদার। সেখানে চলছে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ। তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আলী, করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ গালিব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা সংগ্রহ করতে প্রায় 2 থেকে 250 মতো যারা সন্দেহভাজন তারা এখানে এসেছেন। তারা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে তারা অপেক্ষা করছেন যে তাদের এই যে নমুনা, সেই নমুনা কিছুক্ষণ পরেই একটি যে নমুনা সংগ্রহের সুরক্ষা বুথ রয়েছে সেখানে তারা তাদের এই নমুনাটি দেবেন। এর পাশাপাশি আমরা এখানকার যারা আসছেন সবার সাথে কথা বলেছি যে অন্যান্য দিনগুলোতে আমরা দেখেছি যে বাহিরে দীর্ঘ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছেন ঘন্টার পর ঘন্টা। আজকে অনেকে আসছেন সকাল থেকে, কারণ আপনি জানেন যে এই করোনা যারা নমুনা সংগ্রহ করতে আসছেন তাদের মধ্যে এক ধরনের, তাদের কথার মধ্যেই ফুটে আসে যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে, কিন্তু সেই বিষয়গুলো আজকে অনেকটাই লক্ষ্য করা যায়নি। আজকে অনেকটাই সুশৃঙ্খলভাবে দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা নমুনা সংগ্রহ করছেন এবং এখানকার যারা আসছেন তাদের সাথে কথা বলেছি। বেশিরভাগই হচ্ছে যে অন্যান্য রোগ নিয়ে যারা এসেছেন তারা বলছেন যে বিভিন্ন হাসপাতাল থেকে তারা এখানে নমুনা সংগ্রহ করতে আসছেন এবং তারা বলছেন যে যে চিকিৎসক তাদের চিকিৎসা করছেন অন্য রোগের, এই কোভিড-19 যেই নমুনা সংগ্রহ সেটা পজিটিভ অথবা নেগেটিভ সে বিষয়টা না জানা কারণে কিন্তু তারা তাদের অন্য রোগের চিকিৎসা করতে পারছেন না। এজন্যই তারা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসছেন। এর পাশাপাশি এখানে যারা দায়িত্বে রয়েছেন এই হাসপাতালের কর্তৃপক্ষে, তারা এই রোগীদের সাথে যারা স্বজনরা আসছেন তাদেরকে বলছেন যে তারা যেন এখানে ভিড় না করেন, কারণ যারা আক্রান্ত বা পজিটিভ অথবা নেগেটিভ সেটা কিন্তু বলা যায় না আগে থাকতে, যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার নমুনায় ফলাফল না আসে। এই জন্যই তারা সতর্কতার দৃষ্টি থেকেই বলছেন যে যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা কেউ যেন রোগীর সাথে না আসেন, কারণ এক ধরনের ঝুঁকি থেকে যায়। সেই ঝুঁকির বিষয়গুলো মাথায় রেখেই তারা এই কথাটি বলছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা যেই বিষয়টা তাদের সময় বেগ পেতে হয়, সেই বিষয়গুলো তারা বলছেন যে আসলে 2 থেকে 250 মতো যে রোগী রয়েছেন তাদের এই পরীক্ষায় এক ধরনের সময় তো লাগতেই পারে। তো সেই বিষয়গুলো তারা মাথায় রেখে বলছেন যে খুব দ্রুততার সহিত যদি আরও করা হয় তাহলে এখানে আরও সংখ্যা বাড়ানো যায়। পাশাপাশি যারা এখানে নমুনা সংগ্রহ করতে আসেন তাদের এইভাবে ভোর থেকে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না। তো সামাজিক একটি দূরত্বের কথা বলা হচ্ছে যে বারবার যে সামাজিক দূরত্ব যেন বজায় থাকে এবং যারা রোগীর সাথে আসেন এবং অন্যান্য রোগীরা দেখা যায় যে পজিটিভ এবং নেগেটিভ রোগীরাও কিন্তু এখানে থাকেন। তো নেগেটিভ রোগীরা যদি পজিটিভ রোগীর সাথে মিশে যায় সেক্ষেত্রে এক ধরনের ঝুঁকি থাকে। সেই বিষয়গুলো মাথায় রেখে গতবারও কিন্তু এখানকার প্রত্যেকবারই কিন্তু এখানকার কর্মকর্তারা যারা দায়িত্বে রয়েছে তারাও কিন্তু বলছেন যে কেউই যেন সামাজিক দূরত্বটাকে বজায় রাখে, তা যেন কেউ লঙ্ঘন না করেন, সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং যে নির্দিষ্ট সীমার কথা বলা হয়েছে যে এতটুকু সীমানা দূরত্ব বজায় রাখার কথা, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার বলছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে করোনার সংগ্রহের নমুনা সংগ্রহ করতে যারা এসেছেন, তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। কালী আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চলছে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ। সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আলী তালুকদার। এবারে লালমনিরহাটে খোলা রাখা হয়েছে সব বিপণী বিতান। এই সম্পর্কে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। লালমনিরহাটে তো সব বিপণী বিতান তো খোলা, তো বাসিন্দারা এই ব্যাপারে আসলে কি বলছে?
গালিব, ধন্যবাদ আপনাকে। এর আগের বুলেটিনে আমি জানিয়েছিলাম যে লালমনিরহাটে গতকাল থেকে এই সমস্ত বিপণী বিতানগুলো খুলে রাখা হয়েছে এবং বিপণী বিতানগুলো খুলে রাখার পাশাপাশি কিন্তু আসলে মানুষ ক্রেতাদের যে ভিড় সেটা কিন্তু আসলে প্রচুরভাবে লক্ষণীয়ভাবে আমরা দেখতে পেরেছি। এছাড়া একটি বিষয় বলে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী 4টার মধ্যে কিন্তু দোকানপাটগুলো খোলার কথা থাকলেও কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে না। অনেক সময় সন্ধ্যা অবধি পর্যন্ত আমরা কিন্তু কালকে দোকানপাটগুলো খোলা রাখতে দেখেছি। তো এই বিষয়ে একটু কথা বলার জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সাথে একটু কথা বলতে চাই। জনাব রবিউল হাসান, আপনাকে নিউজ 24 স্বাগত। আপনার কাছে জানতে চাই যে লালমনিরহাটে কিন্তু কালীগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় বিপণী বিতানগুলো খুলেছে এবং হাটবাজারে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শুরু থেকেই প্রস্তুতিমূলক কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ হাট সহ সকল হাটেই পার্শ্ববর্তী যে খেলার মাঠ আছে প্লাস খোলা জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কাঁচা বাজারগুলোকে স্থানান্তরের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমাদের চামটাহাট, চাপারহাট, শিয়ালখোয়া এবং আমাদের তুষভান্ডার বাজারগুলোকে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আমরা মাইকের মাধ্যমে প্রচারণা করে যাচ্ছি। যখন যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে আমাদের মোবাইল টিম এবং আমাদের বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ সদস্য সহ আমরা টিম নিয়ে সেখানে মুভ করছি। সেগুলো মানুষজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের কেনাকাটা করার জন্য উদ্বুদ্ধ করছি। একটি বিষয় জানতে চাই যে আপনার সরকার প্রচুর ত্রাণ সামগ্রী দিচ্ছে, তারপরেও গতকালকে আমরা দেখেছি তুষভান্ডারে ত্রাণের জন্য বুভুক্ষ মানুষ রাস্তা অবরোধ করেছিল। তো এই ত্রাণের জন্য এখনো মানুষের হাহাকার রয়েছে, এই বিষয়ে আপনার মতামত? আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রায় 177 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছিলাম এবং 3,08,000 টাকা শিশু খাদ্যের জন্য বরাদ্দ পেয়েছিলাম। ইতিমধ্যে এই সকল খাবারগুলো আমরা 20,000 লোকজনকে দিতে সমর্থ হয়েছি এবং সরকারের নির্দেশনা অনুসারে 11,728 জন উপকারভোগী সিলেক্ট করা হয়েছে। তাদের যাচাই বাছাইয়ের কার্যক্রম অব্যাহত রয়েছে আমাদের কর্মকর্তাদের মাধ্যমে। এরপরেও যদি কোনো গ্রুপ বাদ যেয়ে থাকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে তাদের ত্রাণের আওতা নিয়ে আসা হবে। ত্রাণের পর্যাপ্ত ত্রাণ রয়েছে আমাদের কাছে, সো আমরা আশা করি যে এটা সমস্যা হবে না তাদেরকে দিতে। আপনাকে আমরা কথা বলছিলাম কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সাথে। তিনি বলছেন যে ত্রাণের কোনো স্বল্পতা নাই। এছাড়া বিপণী বিতানগুলোর কথা তিনি বলছেন যে সামাজিক নিরাপত্তা বজায় রাখার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো গালিব, এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম। মানিক, এবার আমরা যুক্ত হতে চাই চট্টগ্রামের সাথে। একই বিষয় নিয়ে জানতে চাই আমাদের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর কাছ থেকে সর্বশেষটা। মুমু, আমরা জানি যে চট্টগ্রামে কিন্তু বিপণী বিতানগুলো খোলা রয়েছে, তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং সেখানকার বাসিন্দারা কি বলছে? ধন্যবাদ গালিব। সকাল থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের কিন্তু সিদ্ধান্তের পর সবগুলো বিপণী দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। একই সাথে যেগুলো খুচরা ব্যবসায়ী ছিল তারাও কিন্তু দোকানপাট বন্ধ রেখেছেন এবং যারা হকার রাস্তায় বসে পসরা সাজিয়ে তারাও কিন্তু গুটিয়ে নিয়েছেন তাদের দোকানপাট। আর হচ্ছে আমি মার্কেট পাড়াগুলোতে ঘুরে দেখেছি। আমি আছি এখন নিউ মার্কেট এলাকায়, জহুর, একই সাথে জহুর মার্কেট এলাকাতেও এখানে দেখলাম এসে কিন্তু দোকানপাটগুলো বন্ধ রয়েছে। সিএমপির গত পরশুদিনে যে সিদ্ধান্ত ছিল, ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু তারা দোকানপাটগুলো বন্ধ রেখেছেন। আর আমরা যে বিষয়টা দেখেছি মার্কেট পাড়াতে কিন্তু দোকান বন্ধ থাকলেও কিন্তু যেগুলো ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু আনাগোনা রয়েছে এই মার্কেট পাড়া এলাকায়। তাদের কিন্তু একটা অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে তারা কাজ করতে না পেরে কিন্তু তারা কিন্তু বিপাকে পড়েছে এবং সংসার চালাতেও তারা কিন্তু হিমশিম খাচ্ছে। এই অবস্থায় ঈদের বাকি আছে আর মাত্র কটা দিন, এরপরও কিন্তু তারা কিন্তু ব্যবসায় নামতে পারেননি। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ রয়েছে। একজন ব্যবসায়ী নেতা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই সে বিষয়ে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বন্ধ রয়েছে এইসব মার্কেট পাড়ার বিভিন্ন হকারগুলো কিন্তু বন্ধ রয়েছে। নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা অভিযোগ করেছেন যে নেতারা মার্কেট বন্ধ করার ঘোষণার কারণে কিন্তু তারা বিপাকে পড়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? যে ধন্যবাদ নিউজ 24-কে, যেহেতু আপনারা ব্যবসায়ীদের দুর্দশা নিয়ে নিয়মিত আপনারা খবরগুলো ভালোভাবে প্রচার করতেছেন, তো সুতরাং আপনারা জেনে খুশি হবেন যে গত 9 তারিখ আমরা মাননীয় পুলিশ কমিশনার সিএমপির সাথে কথা বলে যে আমরা ব্যবসায়ীদের ভালো মন্দ সব কিছু বিবেচনা করে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অত্র এলাকায় যে 110টি মার্কেট রয়েছে, মার্কেটের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে আমাদের ব্যবসায়ীদের মত হচ্ছে যে কি আগে আমাদের জীবন, এরপরে হচ্ছে জীবিকা। যেহেতু করোনা ভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, সুতরাং আমরা ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আমরা মার্কেটটি বন্ধ রেখেছি
এবং আপনি দেখে এসেছেন যে তামাকন্ডি লেন অত্র এলাকায় যে টোটাল প্রবেশ মুখগুলো আমরা কি লকডাউনের আওতায় নিয়ে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন মার্কেটের সব গেটগুলো বন্ধ রয়েছে। আপনি যেটা বলেছেন যে হালকা যে মাঝারি যে ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো রয়েছে হয়তো তারাও জীবিকার কারণে কিছু কিছু জায়গায় হয়তো ধন্যবাদ আপনাকে। গালিব শুনছিলেন তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে মার্কেট বন্ধ রাখার জন্য। একই সাথে আর সাধারণ যে নিম্ন আয়ের ব্যবসায়ীরা আছেন সে বিষয়ে কিন্তু তিনি সঠিক একটি সমাধানও দিয়েছেন যে তাদেরকেও ত্রাণের সহায়তা ব্যবস্থা করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। আর মার্কেটের চট্টগ্রামে কিন্তু আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, সকাল থেকে সানমার ফিল্ডে এবং টেরি বাজার, রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, বিভিন্ন মার্কেট পাড়াগুলো কিন্তু বন্ধ রয়েছে শুধুমাত্র জনসচেতনতার কারণে। করোনার ভাইরাস যেহেতু মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরীতে, সেই বিষয়ে মাথায় রেখে এটা কাজ করেছেন। তো গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুমু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। এবার আমরা টাঙ্গাইলে যেতে চাই, যুক্ত হচ্ছেন আমাদের সাথে আতিকুর রহমান। আতিক, টাঙ্গাইলের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ গালিব। আসলে যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলের যে করোনা বর্তমান পরিস্থিতি এবং গতকাল পর্যন্ত আসলে 50 জন কিন্তু রোগী আক্রান্ত হয়েছে এবং গতকাল থেকে যে মার্কেট এবং শপিং মল যে খোলা হয়েছে সেটি কিন্তু করোনার এক ধরনের ঝুঁকি রয়েছে এবং যে আমরা উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আসলে এইসব বিষয়ে আমরা একটু কথা বলবো এবং আমাদের সাথে রয়েছেন র্যাবের টাঙ্গাইল র্যাব 12 কমান্ডার আবু নাইম এবং তিনি বলবেন যে আসলে তাদের অভিযানের পাশাপাশি তারা যে সামাজিক এবং দূরত্ব যে বজায় রাখা কাজ এবং যে মানুষদের অর্থাৎ অসহায় এবং কর্মহীন মানুষদের যে আসলে যে তাদের যে কৃষি উপকরণ এবং কৃষকদের পাশে সহযোগিতা সেসব বিষয়ে একটু কথা বলবো র্যাবের কমান্ডারের সাথে। আপনি একটু বলবেন যে আপনারা গতকাল তো একটি ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছেন, সেটি আসলে কি উদ্যোগ আপনারা নিয়েছেন এবং এটি আপনাদের চলমান থাকবে কিনা? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সকল সদস্য সারা বাংলাদেশে আজকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য। এরই ধারাবাহিকতায় আমাদের ডিজি মহোদয় এবং আমাদের অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় মানবিকতার দিক থেকে চিন্তা করে আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করে আসছি। তো আমরা যখন বিভিন্ন অপারেশনে গিয়েছি আমরা দেখেছি যে বিভিন্ন গ্রামে আমাদের হতদরিদ্র মানুষ, কর্মহীন মানুষ রয়েছে, যে মানুষগুলো তাদের পতিত জমির সর্বোচ্চ ব্যবহার করছে না, অথচ এই লোকগুলো সরকারিভাবে কোনো না কোনোভাবে যে কোনো একটি ত্রাণের আওতায় রয়েছে। তো আমরা উদ্যোগ নিলাম যে তাদের এই পতিত জমির সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায়। তো আমরা দেখলাম যে তাদেরকে যদি আমরা মাচা পদ্ধতি এবং সমন্বিত উপায়ে সবজি চাষ করার একটি পরিকল্পনা তাদের হাতে ধরিয়ে দিই, তাহলে অবশ্যই এই পতিত জমির সর্বোচ্চ ব্যবহার তারা করতে পারবে। এই জন্য আমরা তাদেরকে 12টি ফ্যামিলি আমরা নির্দিষ্ট করেছি। এই 12টি পরিবারকে আমরা 12টি মাচা দিয়ে 4 রকমের সবজি চাষ করার একটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি। এই পদ্ধতিটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি যে এই হতদরিদ্র পরিবারের সদস্যগুলো তাদের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি তারা সকল কার্যক্রমে তারা সন্তুষ্ট থাকবে, ভালো থাকবে এবং তাদের ভালো থাকাটাই হচ্ছে আমাদের এই মাচা পদ্ধতিতে চাষ করার জন্য তাদেরকে উদ্যোগ নেওয়ার একটি প্রচেষ্টা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ গালিব। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আতিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আতিকুর রহমান আতিক। দুপুরের সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত দুপুর 12টার সংবাদে। দেখছেন নিউজ 24। করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে স্টোর রেন্ট মওকুফ করায় কমেছে কন্টেনার জট। ব্যবসায়ীদের সুবিধার্থে স্টোর রেন্ট মওকুফের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী 16 মে পর্যন্ত। এ সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কন্টেনার খালাস করছে বন্দর ব্যবহারকারীরা। তবে বন্দরের গতি আরও বাড়াতে দ্রুত পণ্য ডেলিভারি করার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বর্তমান করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকারকদের কন্টেইনারগুলোর স্টোর রেন্টের শতভাগ মওকুফ সুবিধা আগামী 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে পণ্য খালাসে ব্যবসায়ীদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা 49,000-এর মতো। ক্রমান্বয়ে যদি এভাবে ডেলিভারি বাড়তে থাকে এবং আমরা অবঢোকে কন্টেনার প্রেরণ করতে থাকি তাহলে আশা করা যায় আমরা আউটারে যে জাহাজগুলো ওয়েটিং আছে সেগুলো সহসায় আমরা নিয়ে আসতে পারবো।
স্টোর রেন্ট মওকুফের পর থেকেই রাত দিন চলছে পণ্য খালাসের কার্যক্রম। এই পরিস্থিতিতে কমে গেছে কন্টেইনার জট, তবে বহিনোঙরে জাহাজ জট রয়েছে এখনও। সারিবদ্ধভাবে যদি কন্টেনারগুলো নিয়ে যায় তাতে করে কিন্তু আপনার এই এবং এটা যদি অব্যাহত থাকে তাতে করে আমার ধারণা যে এই বন্দরের উপরে যে চাপ সেই চাপ অনেক অংশ কমে আসবে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন কন্টেইনার জট কমাতে কন্টেইনার ডিপোতে 10,000 কন্টেইনার সরিয়ে রেখে পণ্য খালাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই উদ্যোগ স্থায়ী নয়, তাই বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন নতুন টার্মিনাল স্থাপনের দাবিও তাদের। বর্তমানে অনেক প্রজেক্ট হাতে নিয়েছে, ওই প্রজেক্টগুলি গ্র্যাজুয়ালি যখন সম্পন্ন হবে আমরা এই বাড়তি অর্থনৈতিক বন্দর নিয়ে অর্থনৈতিক যে চাপের মধ্যে আছি ওটার থেকে একটু ইজ হয়ে যাবে। ব্যবসায়ীরা যেন বেনিফিটেড হয় এবং এটা বেনিফিট করার জন্য সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব এই কন্টেনারগুলি রিলিজ যেন করতে পারে, সেটার জন্য যা যা সিস্টেম দরকার সেটা চালু করা উচিত। বিজিএমইএ বলছে বন্দরের গতি বাড়াতে হলে আরও গ্যান্ট্রি ক্রেনের প্রয়োজন রয়েছে। 8-4টি গ্যান্ট্রি ক্রেন এবছরই ইনস্টল করা উচিত। 2020-এ যে 8-4টি গ্যান্ট্রি ক্রেন তৈরি করা উচিত, এগুলো পাইপলাইনে থাকতে হবে। করোনার থাবায় স্থবির হয়ে পড়া চট্টগ্রাম বন্দরের গতি যতই বাড়বে ততই ঘুরবে দেশের অর্থনীতির চাকা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এই ভাইরাস এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণ কেড়ে নিল 2,84,000 মানুষের। আর এতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 41,81,000। সুস্থ হয়ে উঠেছেন মোট 14,93,000-এর বেশি মানুষ। এদিকে লকডাউন পুরোপুরি তুলে না দিয়ে বাড়ির বাইরে ও কর্মস্থলে যাওয়ার অনুমতি পেল ব্রিটিশরা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বরিস জনসন বলেন, জুন থেকে 5 ধাপে লকডাউন তুলে নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। ফ্রান্সে 2 মাস লকডাউন চলাকালীন যে সমস্ত ফ্রন্টলাইন যোদ্ধারা অবদান রেখেছিল, প্যারিসের আইফেল টাওয়ারে তাদের প্রতিকৃতি দেখিয়ে শ্রদ্ধা জানানো হয়। সে সাথে দেশটিতে মৃত্যুহার কমে আসায় সোমবার কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছে। লকডাউন শিথিল করার কয়েকদিনের মধ্যে জার্মানিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলেও স্পেন ও ইতালিতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের, তবে 1.5 মাসের মধ্যে করোনা ভাইরাসের সর্বনিম্ন সংক্রমণ ও মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। 30শে মার্চের পর প্রথম দেশটিতে 1,000-এর কম প্রাণহানি ছিল রোববার। মারা যান 750 মানুষ। নতুন আক্রান্ত 20,000-এর বেশি, যা 29শে মার্চের পর সর্বনিম্ন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 81,000-এ, আক্রান্ত 13,68,000। এদিকে করোনা টেস্টে পজিটিভ আসার পরও হোয়াইট হাউসে উপস্থিত ছিল মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের পর সর্বাধিক মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার 2টি দেশ, ব্রাজিল ও ইকুয়েডর। করোনা মৃত্যু 1,000 ছাড়ানোয় ব্রাজিলে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খাদ্য সংকটে ভুগতে থাকা দেশটির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ক্রাইস্ট দ্য রিডিমায়। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে বাসিন্দাদের ঘরে থাকার যে নির্দেশনা ব্রিটিশ সরকার দিয়েছিল তা শিথিল করার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কিছু মানুষকে তাদের কর্মস্থলে যাওয়ার অনুমতি দিয়েছেন। দক্ষিণ এশিয়া দেশের 4টি বড় দেশের মধ্যে সফলভাবে কোভিড-19-এর মোকাবেলা করেছে শ্রীলঙ্কা। ভারতের অবস্থা সবচেয়ে খারাপ, মৃত্যুহার 2,000 ছাড়িয়েছে। 17 মের পর লকডাউন শিথিলতা নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসছেন মোদি। ভারতের পরে খারাপ পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দেশে একদিনে রেকর্ড 887 জনের মধ্যে নতুন করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14,657 জন। 24 ঘন্টায় মারা গেছেন আরও 14 জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 228 জন হলো। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 236 জন। এ নিয়ে মোট 2,650 জন সুস্থ হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সারা দেশে মোট 36টি ল্যাবে গত একদিনে 5,738টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয়। মে মাসের শেষ সপ্তাহ নাগাদ চূড়ায় পৌঁছাতে পারে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে তখন আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে। তবে বর্তমানে যে পরিমাণে টেস্ট হচ্ছে তাতে এই পিক বোঝা সম্ভব নয় বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত।
সর্বোচ্চ সংক্রমণে কেন্দ্র করে নানামুখী প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসানের কাছে বিস্তারিত। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এরই মধ্যে ৬৫ দিন পেরিয়ে গেলেও এই সংখ্যা সংক্রমণের চূড়ায় পৌঁছেনি। আইডিসিআর এর তথ্য মতে বাংলাদেশে এই মুহূর্তে চলছে করোনা ভাইরাসের রাইজিং ট্রেন্ড। প্রতিষ্ঠানটির উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন বলছেন, আক্রান্তের সংখ্যা পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহ নাগাদ হতে পারে সর্বোচ্চ সংক্রমণ। এইভাবে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদের, তাহলে এই পিক পৌঁছতে হয়তো যারা রোগতাত্ত্বিকরা বলেছেন কয়েকজন যে তাদের যে পিকের সম্ভাবনা যে সময়টা তার চেয়ে বেশি সময় লাগতে পারে, তবে আমাদের ক্ষয়ক্ষতিটা কম হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যে পরিমাণে পরীক্ষা হচ্ছে তাতে করে আদৌ করোনা ভাইরাসের পিক সম্পর্কে জানা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই পরীক্ষার সর্বতার জন্য হয়তো আমরা কখনোই বুঝতে পারবো না যে বাংলাদেশে করোনা রোগ এবং রোগীর সংখ্যা কখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলো এবং কম আসা শুরু করলো। আগামী 1 মাসের মধ্যে যদি পিক লেভেলটা চলেও আসে, কিন্তু পরবর্তীতে যে এই আউটব্রেকটা কমে যাবে ব্যাপারটা কিন্তু তা নয়, আউটব্রেকটা আরো বাড়তে পারে। করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের বিষয়টিকে মাথায় নিয়ে নানামুখী প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগী আমাদের বাড়তে পারে সেটা মাথায় রেখে কিন্তু আমাদের এই যে আইসোলেশন সেন্টার, বসুন্ধরা, ডিএসএসসি মার্কেটে করা, হলি ফ্যামিলিটা নিয়ে নেওয়া, এই যে একটা পর একটা কিন্তু হাসপাতাল আমরা নিচ্ছি কোভিড-19 জন্য। পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সুরক্ষা সামগ্রী নিশ্চিতকরণ সহ রোগীদের ঢল সামাল দেওয়ার জন্য মূল প্রস্তুতি পর্ব শুরুর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসক বা চিকিৎসা কর্মী তাদেরকে মোটিভেট করা, তাদেরকে যে পিপি সেটার ব্যবস্থা করা, বিভিন্ন চিকিৎসা সামগ্রী, অক্সিজেন থেরাপি, ভেন্টিলেটর সব কিছুর একটা প্রস্তুতি রাখতে হবে পিক যখন আমরা পৌঁছাই তার জন্য। তবে পরীক্ষা না বাড়ালে করোনা ভাইরাসের গতি প্রকৃতি, সংক্রমণের মাত্রা, পরবর্তী সংক্রমণ সহ নানা বিষয় অজানায় থেকে যাবে বলে মত বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটু বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পরে আবারও স্বাগত দুপুর 12টার সংবাদে। দেখছেন নিউজ 24। গণস্বাস্থ্য কেন্দ্র গবেষকদের উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। আজ সোমবার বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবে এই পরীক্ষা শুরু হবে। বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গণস্বাস্থ্য কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএসএমএমইউ কর্তৃপক্ষ গণস্বাস্থ্যের কাছে 100 কিট চেয়েছে। আজ তাদেরকে এই কিট দেওয়া হবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা ভাইরাস মহামারীতে দুস্থদের পাশে দাঁড়িয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। পুরো দেশে চলমান ত্রাণ বিতরণের অংশ হিসেবে এবার সিরাজগঞ্জের কাজীপুর, রাজশাহীর চারঘাট, ভবানীগঞ্জ, খুলনার দৌলতপুর সহ দেশের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ত্রাণ বিতরণের পুরো ব্যবস্থা ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ঈদ চলে আসলেও শুটিং হাউসগুলোতে নেই শুটিং। বেকার হয়ে পড়েছে নাটকের সাথে যুক্ত প্রায় 5,000 পরিবার। সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে প্রায় 50 কোটি টাকার বাণিজ্য থেকে বঞ্চিত হবে ঈদ নাটক সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। নাই পিছনে ঘুরঘুর করতে থাকেন, মানে সমস্যাটা কি? আরে আমি তো এবারে আইছি টাকা তোলার লিগা। লাস্ট ওয়ার্নিং, আরেকবার যদি দেখতে তাহলে কিন্তু খবর আছে। ঈদ মৌসুমে প্রতি বছর কাজে চাপে রীতিমতো ঘুম হারাম হয়ে যায় তারকাদের, কিন্তু এবার আর সে দৃশ্য নেই। করোনার প্রভাব পড়েছে ঈদ নাটকে, আর তাই তারকারা সময় কাটাচ্ছেন একেবারে ঘরে বসে অলস ভঙ্গিতে। টিভি নাটক নির্মাতারা জানান, একক, ধারাবাহিক, টেলিফিল্ম সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকা লেনদেন হয় শুধু ঈদের নাটকের বাজারে। নাটক নির্মিত না হওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে এবার। যে কষ্ট বয়ে বেড়াচ্ছি, এর চেয়ে বড় কষ্ট আমার কাছে আর নাই। ঈদকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সর্বোচ্চ কাজ হয়, এবং খুব সত্যি কথা যে এই ঈদের সময় যত কাজ হয় সেই কাজের উপার্জনের উপরে ভিত্তি করেই কিন্তু মোটামুটি আমরা সারা বছর আমাদের জীবন ধারণ করি। আমাদের ইন্ডাস্ট্রি এত বড় না যে এত বড় অঙ্কের টাকা আমরা লোকসান করলে সেটার প্রভাব আমাদের প্রত্যেক জনের উপর আসবে না।
সুতরাং আমরা চেষ্টা করছি যাতে এই জিনিসটাকে যত তাড়াতাড়ি এবং যত দায়িত্বের সাথে এটা কাটিয়ে ওঠা যায়। ক্ষতির এই ভার বহন করতে হবে টেলিভিশন ইন্ডাস্ট্রিকেও। খুব বেশি নতুন নাটক আমরা এই ঈদে দেখব না, যেহেতু টেলিভিশন গুলো বিভিন্ন রকম কন্টেন্ট প্রচার করতেই হবে তাদেরকে, কারণ আমরাও সেভাবে 7 দিন ব্যাপী ঈদের অনুষ্ঠান সাজিয়েছি। এই দুঃসময়েও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। বৈশ্বিক করোনা ছোবলে গেল 22 মার্চ থেকে বন্ধ রয়েছে টিভি নাটকের শুটিং। কবে নাগাদ স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। আর পরিস্থিতি স্বাভাবিক হলেও শিডিউল জট ও দ্রুত কাজ শেষ করতে গিয়ে মানহীন কাজ বেরিয়ে আসার শঙ্কা রয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আপনি কোনো অপরাধ করেন নাই, আপনি অ্যারেস্টেড না, আপনি এখন নামবেন প্লিজ। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দুপুরের সংবাদের সময় হলো আরও একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পর আরও একবার স্বাগত দুপুর 12টার সংবাদে। দেখছেন নিউজ 24। এবারে খেলার খবর। স্থগিত ফুটবল মৌসুম মাঠে ফেরানোর পরিকল্পনায় ধাক্কা খেয়েছে স্পেন। দেশটির শীর্ষ 2 লিগের 5 জন ফুটবলারের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাদের কারো মধ্যে উপসর্গ দেখা যায়নি বলে রোববার জানায় লা লিগা। তবে বিবৃতিতে কারোর নাম জানানো হয়নি। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। টানা 2 বার কোভিড-19 পরীক্ষার ফল নেগেটিভ হলেই কেবল তারা পুনরায় অনুশীলনে যোগ দিতে পারবেন। মার্চ থেকে স্থগিত থাকা মৌসুম আগামী জুনে পুনরায় শুরু করতে চায় লা লিগা কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে শুক্রবার থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করে বার্সেলোনা সহ বেশ কয়েকটি ক্লাব। বিশ্বব্যাপী আঘাত হানা কোভিড-19 মহামারীতে বাজেভাবে আক্রান্ত দেশগুলোর একটি স্পেন। বিবিসির তথ্য মতে রোববার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা 2,24,000-এর বেশি, মারা গেছেন 26,621 জন। 12টার সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।